স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিজয়ের 43 বছর যাপনের সামনে আমরা এই সময় অনেক অর্জন আছে বাংলাদেশের। 4 জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা দেশ নিয়ে তাদের স্বপ্ন এবং তাদের সাফল্যের কথা আমাদেরকে বলবেন। এই নিয়ে আজকের আলোচনা মুক্তির সৈনিক। কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধের বৃহত্তর কুমিল্লা জেলার এফএফ বাহিনীর কমান্ডার বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়ারেস হোসেন বেলাল বীর প্রতীক এবং মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টর ঢাকার গেরিলা বাহিনী কমান্ডার সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব খালেকুজ্জামান, আপনার কাছেই আমি প্রথমে জানতে চাইবো যে কারণে আপনারা আসলে মুক্তিযুদ্ধ গেলেন, যে স্বপ্ন আপনারা দেখলেন 43 বছর পর এসে, সেই স্বপ্নের মূল্যায়ন বা সেই স্বপ্ন নিয়ে আপনার পর্যবেক্ষণ কিভাবে করবেন আজকে যে বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছেন। আমরা জানি যে অর্থনীতি আপনার খুব পছন্দের একটি জায়গা। অর্থনীতির দিক থেকে যদি আপনি একটু এটা বলেন যে বাংলাদেশের আপনারা কি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের জায়গা আপনারা কতটুকু? আমাদের কথা হলো সেই সময় 1971 সালে একজন তরুণ বা একজন যুবক সেই পরিস্থিতিতে একটা যুদ্ধে না গিয়ে সে একটা নিজের মানবিক মর্যাদাকে রক্ষা করতে পারে না এবং সেই সময় তার যে আত্মমর্যাদা সেটাকেও সে বাঁচিয়ে রাখতে পারে না। এবং সেই কারণে এখন সেই সময় আর কি চেতনা ছিল, তার চেয়ে বড় কথা হলো যে এই মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্যে একটা চেতনা যারা সঞ্চারিত করেছিলেন, জাগিয়ে তুলেছিলেন এবং এর ভিতরে যে শক্তি সঞ্চয় করেছিলেন যেই মানুষেরা, যেই কারণে আগামী দিন হলো 16ই ডিসেম্বর বিজয়ের দিন, আর একদিন আগে আমাদের দেশের পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের বেছে বেছে এখানে হত্যা করা হয়েছে। ফলে এই মানুষদেরকে হত্যা করলো কেন? এই মানুষদেরকে হত্যা করেছে কারণ এরা এই চেতনাকে জাগিয়ে তুলেছে। মানুষের সংগ্রামের মধ্য দিয়ে চেতনার উপাদানগুলি যে ভেসে ওঠে আর সেগুলিকে এই বুদ্ধিজীবীরা বুদ্ধিভিত্তিক তাদের নাটকে, সাহিত্যে, তাদের জীবন সংগ্রামের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলেন। এবং এরা যেমন আমরা যেটা দেখেছি যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে কাজটা করেছে, 639 জন প্রাথমিক স্কুলের শিক্ষককে হত্যা করেছে, 270 জন মাধ্যমিক স্কুলের শিক্ষক হত্যা করেছে, 59 জন কলেজের শিক্ষক হত্যা করেছে, 41 জন আইনজীবীকে হত্যা করেছে। এবং এর বাইরেও 3 শতাধিক লেখক, সাংবাদিক, বিজ্ঞানী, আমরা যাদের নাম জানি এর বাইরে এই কথাগুলি বললাম, শিক্ষক, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, গবেষক, রাজনীতিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সমাজসেবী এবং সংস্কৃত কর্মী কেন করেছে? তাহলে এখানে এই মানুষগুলি যে চেতনাকে জাগিয়ে তুলেছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার দোসরেরা শারীরিকভাবে তাদের হত্যা করেছে। আর স্বাধীনতার পরে 43 বছরে আমরা মানসিকভাবে এবং চেতনাগতভাবে সেই বুদ্ধিজীবীদের হত্যা করতেছি। আমি শুধু 2-1টা নমুনা একটু বলি যে এই শহীদ বুদ্ধিজীবীদের নাম আপনাদের জানা, প্রত্যেকের কথা বলার প্রয়োজন নাই। শহীদুল্লাহ কায়সার, তিনি একজন শহীদ বুদ্ধিজীবী। কি বলছেন তিনি বলছেন যে মুখোশটা আমাদের ছিঁড়তে হবে এবং প্রয়োজন নতুন সমাজের জন্য নতুন মূল্যবোধ, উন্নততর আদর্শ সমাজ চেতনা। এটা শুধু তরুণদের একার জন্য না, সকলের জন্য। উনি বলছেন স্বাধীনতার অর্থ সাদা আদমির বদলে কালো আদমির লাটসাহেবী নয়, মুষ্টিমেয় ব্যক্তির শ্রীবৃদ্ধি নয়। তারপরে যে কথাটা বলছেন, স্বাধীনতার অর্থ নয় কিছু লোক শোষণ করবে আর অধিকাংশ লোক শোষিত হবে। স্বাধীনতার অর্থ শোষণমুক্ত সমাজ, স্বাধীনতার অর্থ নির্বিবাদ গণতন্ত্র, মুক্ত পরিবেশ, উন্নততর রাজনৈতিক ব্যবস্থা। এখন তারপরে আবার তিনি এটা বলছেন যে এটা কোন জায়গায়, সেটা আসলে পাকিস্তানের আছে, মিলাইলে দেখবেন। বলছেন যে বেচারা সূর্য সেন, ক্ষুদিরাম, আশফাকুল্লাহ পরবার থেকে একবার এদেশে বেড়াতে এসে স্বাধীন দেশের এই চেহারা দেখলে তোমরা কি করতে? আত্মাহুতির বদলে আত্মহত্যা করতে। এবং তারপরে যে কথা বলছেন যে সাম্রাজ্যবাদের প্রভাবমুক্ত স্বাধীন জাতীয় অর্থ, তার মধ্যে এই চেতনাগুলি আছে। এখন এটা আমি বিশদ আলোচনা যাব না। এর মধ্যে ধরেন আনোয়ার পাশা, মোফাজ্জল হায়দার চৌধুরী। আমরা একটু পরে আবার আপনার কাছে আসি। আপনি এই জায়গা থেকেই শুরু করেন এবং অর্থনৈতিক জায়গাটাও যদি আপনি একটু বলেন যে আমরা আসলে যে অর্থনৈতিক ন্যায় বা সাম্য আপনার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই লেখাটা কাজ ছিল, এটা শহীদুল্লাহ স্বাধীনতার আগে, সেটা পাকিস্তানি আমলের কথা, পাকিস্তানি আমলের কথা বলছিলেন তিনি। জেনারেল ইব্রাহিম, আপনি সেটা কি আকাঙ্ক্ষায় সেটা তার মধ্যে ছিল বলার জন্য, কিন্তু আজকে আমরা স্বাধীন বাংলাদেশে এই মানুষেরা এই চেতনাকে ধারণ করতেন বলে তাদের হত্যা করা হয়েছে। আমরা স্বাধীন বাংলাদেশের চেতনাকে হত্যা করে চলেছি। জেনারেল ইব্রাহিম, আমি আপনাকে জানতে চাইবো যে আজকে যখন আপনারা আসবেন, আপনাদেরকে নিয়ে যখন আবারও আমরা আমাদের গবেষক দল সহ পড়াশোনা করছিলাম, তখন আপনি দেখছিলাম যে আপনাদের বীরত্বের ফলে এই মুহূর্তে আপনার যে একটি যুদ্ধের বর্ণনা আছে এখানে, সেখানে পাকিস্তান বাহিনী আপনার জীবন বাজি রেখে সেই লড়াইয়ের ফলে যে পিছিয়ে যাওয়া সেই বর্ণনা আছে, সেটি দেখে মনে হচ্ছে যে আজকে 43 বছর পর আপনি যে সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা কতটা আপনি বাস্তব রূপ দেখতে পাচ্ছেন, আপনি কতটা গর্ববোধ করছেন এই বাংলাদেশকে নিয়ে? আপনাকে ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাকে শ্রদ্ধা জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
আপনার প্রশ্নটা আমি যদি এরকমভাবে উপস্থাপন করি যে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস আর আজকের বিজয় দিবসের মধ্যে 43টি বছরের গ্যাপ আছে। সেই সময় আমরা প্রায় সকলেই ছিলাম 22, 23, 24 বছর, 21 বছর এরকমের তরুণ। ঠিক 71 সালে আমাদের যারা নির্দেশনা দিয়েছিলেন, রাজনৈতিক নেতৃত্ব এবং যুদ্ধের ময়দানের জ্যেষ্ঠ নেতৃত্ব, ওনারা যত বিশদভাবে চিন্তা করেছিলেন, আমরা কনিষ্ঠরা অত বিশদভাবে চিন্তা করিনি। কারণ আমাদের ইমিডিয়েট তাৎক্ষণিক লক্ষ্যবস্তু ছিল তখন কিন্তু শত্রুকে পরাভূত করা, দেশকে মুক্ত করা, যেন পতাকাটি উঠতে পারে। দেশ গড়ার সংগ্রাম যখন চালু হলো তখন কিন্তু স্বপ্নের কথাটা মনে আসলো। এটা হচ্ছে একটি বাস্তবতা যে 9 মাস যুদ্ধের ময়দানে যে কোনো একজন সৈনিকের জন্য তার অস্ত্রটা যখন হাতে থাকে, তার লক্ষ্যবস্তু ইমিডিয়েট এবং দূরবর্তী দুটো থাকে। আপনি যেই কথাটি তুলেছেন, আমি জনাব খালিকুজ্জামান বড় ভাই ওনার থেকেই ধার করে বলতে চাই, একমত পোষণ করে, যে অন্যতম লক্ষ্যবস্তু ছিল, এখন 43 বছর পিছনের দিকে তাকিয়ে বলতে পারি, ধাপে ধাপে, স্টেজে স্টেজে বিভিন্ন জায়গায় একটা নৌকা যেমন নদী পথে চলতে গিয়ে বিভিন্ন ঘাটে নোঙ্গর করে, একটি বাস যেমন সড়ক পথে চলতে গিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়ায়, সেরকম আমাদের স্মৃতি, আমাদের অভিজ্ঞতা বিভিন্ন জায়গায় নোঙ্গর করেছে। সব জায়গা থেকে কমন একটা জিনিস এসে যায়, সে হচ্ছে যে মানুষগুলি ভালো আছে কিনা, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে কিনা, তারা সাম্য, তারা ইনসাফ পাচ্ছে, তারা ন্যায় বিচার পাচ্ছে, এটা তারা উপলব্ধি করে কিনা, এটা পরিবেশটা আছে কিনা। তা আমি মনে করি যে আমরা গত 43 বছরে অনেক কিছুতে উন্নতি করেছি। সারমর্মটি এটা বললেই মনে হয় ভালো, আজকে বিজয় দিবসের দিনে আমি মনটা খারাপ করতে চাই না কোনো অবস্থাতেই। 1971 সালের বিজয় দিবসে আমার ভাই বেলাল সাহেব যুদ্ধ করছিলেন, বাচ্চু ভাই করছিলেন, আমরা সকলেই ছিলাম। আমি ছিলাম ঢাকার দক্ষিণ পূর্ব দিকে ডেমরায় নদীর তীরে। আমি গালি দিচ্ছিলাম বাংলা ভাষায়, আর গুলি ছুটতেছিলাম, আর আমাকে গালি দিচ্ছিল পশতু ভাষায়, আর গুলি ছুটতেছিল। এই ছিল সেদিনের একটা বর্ণনা। তো 43 বছরে আমাদের উন্নতি যথেষ্ট হয়েছে, আরো হতে পারত। আমরা যথেষ্ট ভালো কাজ করতে চেষ্টা করেছি, আরো ভালো কাজ করতে পারতাম। আমাদের বাধা সামনে এসেছে বিভিন্ন আঙ্গিক থেকে, কিছু দূর হয়েছে, কিছু দূর হয় নাই। এবং আমি মনে করি যে যদি এই উপলব্ধিটা আমাদের আসে যে আমরা জনগণকে যতটুকু দিতে পারতাম, যারা সমাজের উপরের অংশ, আমি তো নিশ্চয়ই বলবো যে আমি সমাজের উপর অংশই ছিলাম, নিজের চেষ্টায়, আল্লাহর রহমতের দয়ায়, পরিবেশে সবকিছু মিলে আমরা আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে সবকিছু দিতে পারি নাই। এবং সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে, শুনতে খুব খারাপ লাগে, বাস্তবতা হলো যে ধনী ধনী হয়ে যাচ্ছে, গরিব দারিদ্র্য বিমোচন হচ্ছে। এটা হচ্ছে অঙ্কে, আসলে না। আমি অবশ্যই এই বিষয়টির সাথে একটু দ্বিমত পোষণ করি। আমাদের গরিব মানুষের অবস্থা অনেক ভালো হয়েছে, হয়তো জেনারেল ইব্রাহিম নিশ্চয়ই পরে আরেকটু আলোকপাত করবেন। বেলাল ভাই, আপনার কাছে শুনতে চাইবো যে আপনারা যে দেশটি গড়তে চেয়েছিলেন, যে দেশটি স্বপ্ন দেখেছিলেন, আপনি একজন রাজনীতিবিদ, আপনি কি ফিল করেন আপনি এরকম একটি দেশে আছেন? প্রথমত অবশ্যই সেই স্বাধীন বাংলাদেশেই আছি, এবং যে মানুষটি আমাদেরকে সেই স্বপ্ন দেখিয়েছিলেন, জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি সেই স্বপ্ন বাঙালিকে দেখিয়েছেন, বাঙালিকে উদ্বুদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। তারই ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, বাংলাদেশকে স্বাধীন করেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা স্বাধীন হলাম, তারপরের ছিল কি, আমাদের বঙ্গবন্ধুর কথা ছিল কি, আমাদের 5টা মৌলিক অধিকার নিশ্চিত হবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো নিশ্চিত হবে। এবং সেই লক্ষ্যে কাজ শুরু হলো। এর মধ্যে দেখেন আমরা কত সুন্দর কাজ করলাম। বাচ্চু ভাই আমাদের নাট্য মানে সাংস্কৃতিক জগতের মানে কীর্তিমান পুরুষ। আমাদের সাহিত্য বলেন, শিল্প বলেন, নাটক বলেন, মঞ্চনাটক বলেন, সমস্ত কিছুই কিন্তু আমরা স্বাধীনতার পরের অর্জন। কিন্তু স্বাধীনতার পরে এগুলো আমরা দিতে পেরেছি। মঞ্চনাটক আমরা স্বাধীনতার পরে দিতে পেরেছি। এবং বাচ্চু ভাইদের যে এটি কেন বলছেন, মানে এই জন্য বলছি আমরা 1971 সালের আগে আমাদের মঞ্চনাটক ছিল না? না, সেইভাবে আমাদের ছিল কেন? না। কবর? কারণ পাকিস্তানিদের ডান্ডা, সেই পাকিস্তানিরা কোনো অবস্থাতেই কি এটা মেনে নেবে? পাকিস্তানিরা তো কোনো কিছুই মানবে না। সেই জন্যই দরকার আমার স্বাধীনতা। আমি যে কথাগুলো বললাম, এটা একটা উদাহরণ দিলাম, যে আমার সাংস্কৃতিক অঙ্গনের উদাহরণ দিলাম। পরবর্তীতে আসবো আমি আমার অর্থনৈতিক মুক্তি কতটুকু আসলো। আচ্ছা, অর্থনৈতিক মুক্তির প্রসঙ্গে আপনি বলবেন। আপনি যদি আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি বিচার করেন, আপনি কি এটা বলবেন যে আপনি একজন স্বাধীন
যে রাষ্ট্রটি পরমত সহিষ্ণু, যে রাষ্ট্রটি মানুষের যুক্তি শুনে, সেরকম একটি রাষ্ট্রে আপনি রাজনীতিবিদ? সবকিছুই হচ্ছে আপেক্ষিক, জি। সবকিছু আপেক্ষিকভাবে আমাদেরকে দেখতে হবে। আপেক্ষিকভাবে যখন আমরা দেখি বিষয়টি, তাতে দেখব অবশ্যই আমি কিন্তু একটা খুব অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি, তাহলে দেখবো অবশ্যই আমি ভালো আছি। আমার মতের স্বাধীনতা, আমার কথা বলার স্বাধীনতা, আমার চিন্তার স্বাধীনতা। বেলাল ভাই, আমি প্রশ্ন যদি আরেকভাবে করি, আপনার মতের স্বাধীনতা আছে বটে, আপনার মতের সাথে যারা ভিন্ন মত পোষণ করে তাদের মতের স্বাধীনতা কি আছে? অবশ্যই আছে। আপনারা যুদ্ধ করেছিলেন সেই কারণে? অবশ্যই আছে। সেই মতের স্বাধীনতাটা যাতে থাকে, সেই জন্যই কিন্তু আমাদের যুদ্ধ, আপনাকে সেই জন্যই তো আমরা যুদ্ধ করেছি, এবং Right. সেই মতের স্বাধীনতা তো অবশ্যই আছে। বাচ্চু ভাই, আপনি একজন অনেক সৃজনশীল মানুষ, সৃজনশীল অনেক কিছু আপনার হাতের সামনে, চোখের সামনে গড়ে উঠছেও বটে। আপনি কি এই সৃজনশীলতার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশে কোনো বাধা পাচ্ছেন, পেয়েছেন বা পাওয়ার আশঙ্কা করেন? অবশ্যই পেয়েছি এবং পাওয়ার আশঙ্কাও করি। আমার মনে হচ্ছে যে আমাদের তো আসলে তিনটি জায়গা খুব সুনির্দিষ্ট করা ছিল মুক্তি সংগ্রামের সময়, পরে মুক্তিযুদ্ধের সময়। একটি মুক্তি সংগ্রামে ছিল আমাদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি। তো মধ্যবিত্তের জন্য কিন্তু সাংস্কৃতিক এবং রাজনৈতিক মুক্তিটা প্রধান ছিল, আর যারা নিম্নবিত্ত তাদের জন্য কিন্তু সাংস্কৃতিক মুক্তির চেয়ে অর্থনৈতিক মুক্তিটা প্রধান ছিল। আমি মধ্যবিত্তের সন্তান হিসেবে বলছি, আমরাও যুদ্ধ করেছি, একজন কৃষক সন্তানও যুদ্ধ করেছে। আমাদের যে বাধাটি আপনারা দেখবেন যে স্বাধীন বাংলাদেশে আমরা, সত্যি কথা হচ্ছে ৭৫ পর্যন্ত আমরা কোনো বাধা পাইনি, তেমন নিয়ন্ত্রণ ছিল না, মাত্র শুরু হয়েছিল আমাদের কাজটা। কিন্তু ১৯৭৫ সালের পরে আপনি পাকিস্তান হানাদার বাহিনী বলতে পারেন নাই, বন্ধ ছিল, শুধু হানাদার বাহিনী বলতে হয়েছে। আপনি একটা জিনিস আপনাকে বলি, আপনি জয় বাংলা স্লোগানটা উঠিয়ে দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বসালেন, আপনি বাংলাদেশ বেতার উঠিয়ে দিয়ে রেডিও বাংলাদেশ বসালেন, আপনি কিভাবে ইরোশনটা, ধসটা নেমেছে দেখেন কালচারালি। আপনার ছবির নাম ছিল অ আ ক খ গ ঘ, সত্যি কথা দেখেন, অথবা নীল আকাশের নিচে আপনার ছবির নাম হলো আবে হায়াত মহল। সুতরাং সাংস্কৃতিকভাবে জি, এই যে ইসলামাইজেশন অথবা ভিনদেশী সংস্কৃতির আগ্রাসন, যেটি পাকিস্তান আমলে মোটামুটিভাবে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার সাথে করা হয়েছিল, রবীন্দ্রসঙ্গীত বন্ধ, আমি মধ্যবিত্ত হিসেবে বলছি, বন্ধ থেকে শুরু করে সকল কিছুর এক ধরনের বিলুপ্তি ঘটানোর চেষ্টা হয়েছিল। আমি মনে করি ৭৫ পরে সেটা ঘটেছে সচেতনভাবে। এটি হচ্ছে সামরিক শাসন এবং স্বৈর শাসনের সবচেয়ে বড় প্রকট রূপ ঘটেছে। আরেকটি কথাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো যে আসলে আকাঙ্ক্ষাটা মানুষের কেমন ছিল। আপনি তো বলেন, আমি অবশ্যই মনে করি যে আমাদের দেশে রাজনৈতিক অনেক টানাপোড়েন হয়েছে এবং রাজনৈতিক ব্যর্থতাও আছে, কিন্তু আমি মনে করি অর্থনৈতিক যে প্রবৃদ্ধি ঘটেছে সেটা সত্যি, সেটা আমরা গৌরব করার মতো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটির কিন্তু ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের ব্যাপারে এখনো আমাদের সংকটটা রয়ে গেছে। আর একটি কথা আমি মনে করি, যুদ্ধ অপরাধীর বিচার প্রক্রিয়া যেটি চলছে, এটি আরো ত্বরান্বিত করার দাবি করে আমি বলবো যে আমরা আনন্দিত, আমরা ধন্যবাদ জানাই আমাদের সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন তাকে এবং তাদের মতো যারা আছেন তাদেরকে। কিন্তু আইনের শাসন কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে? আমার মনে হয় বিজয় দিবসের প্রাক্কালে এটি প্রধান কথা, যে বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে এই যে প্রবৃদ্ধির কথা বলছি, এই যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, এই যে গরিব মানুষের অর্থনৈতিক যে উৎপাদনের যে ক্ষমতাটা বাড়বে এবং তার প্রাপ্তিটা ঘটবে, তার শ্রমের যে প্রাপ্তিটা ঘটবে, সেটার পথ সুগম হয়ে যাবে। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো, জনাব কমরেড খালেকুজ্জামান, আমি আপনার কাছে অর্থনৈতিক বিষয়টি জানতে চাইছিলাম, পাশাপাশি যদি এটিও বলতেন যে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক পরপরই কেন একটি দল প্রতিষ্ঠা করতে হলো জাতীয় সমাজতান্ত্রিক দল হিসেবে, এবং সেই জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্ভবের ফলে তারা কেন এই মুক্তিযুদ্ধকালীন সরকার বা বঙ্গবন্ধু সরকার আমরা যাই বলি তার বিরুদ্ধে এরকম উঠে পড়ে লাগতে হলো, সেই প্রেক্ষাপটটিও যদি আপনি আমাদেরকে একটু ছোট করে বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।